বলছে যে তুমি তওবা করো এবং তোমার অনুশোচনা বোধ করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুতরাং সেইটা তো কোনো দিকে এবং আল্লাহ পাক কোরআনে বলছেন ক্ষমা বড় মহত্বের লক্ষণ, কিন্তু এদের তো কোনো অনুশোচনা নেই। আজকে মাহফুজ আলম যখন এই কথা বলে তখন মেসেজটা কিন্তু অন্যরকম আসে, এবং সেখানে লাস্টে সে কোরআনের আয়াত দিয়ে যেটা বলছে, বাংলাটা আমি বলে দিই, জুলুম করা থেকে বিরত থাকুন, না হলে আপনাদেরকেও আপনাদের উপর জুলুম অবধারিত ভাবে আপনাদের উপর বর্তাবে। প্রয়োজনে ইমার্জেন্সি দিয়ে আগামী ১ বছর কোন রাজনীতি, ঘরোয়া রাজনীতি থাকতে পারে, ইট শুড বি স্টপড অল দ্য অ্যাক্টিভিটিস, লেট দ্য গভর্নমেন্ট গোজ অ্যান্ড যেটা আজকে সংস্কারের যেগুলি আনা হয়েছে এগুলি স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে, যেগুলির মধ্যে ঐক্যমত আছে এগুলি তো 6 মাসে এগুলি বাস্তবায়ন করা সম্ভব। আমি দুইজনের আলোচনা খুব গভীর মনোযোগের সাথে শুনছিলাম, তবে আমি কর্নেল মুস্তাফিজ ভাইয়ের বক্তব্য যেটা রেখেছেন তার অধিকাংশ বক্তব্যের সাথে আমি সহমত পোষণ করে বলতে চাই যে প্রথমে একটা ভূমিকায় বলতে চাই যে যেটা আমার প্রিয় সারার ভাই বলেছেন যে মানে বিপ্লব এবং তার যে প্রেক্ষাপটটা বর্ণনা করেছেন, এখানে আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে যে এটা সত্যিকার ভাবে যদি বিপ্লব হইতো এবং বিপ্লবের একটা লক্ষ্য থাকতো, বিপ্লবী বাহিনী থাকতো, বিপ্লবের সেই প্রথম ৫ তারিখের পর যদি বিপ্লবী সরকার গঠিত করা যেত, তাহলে এটাকে বিপ্লব বলাটা এটা সমীচীন বলে হতো বলে মনে করি। আমি মনে করি একটা রক্তাক্ত একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থান এদেশের ২৪-এর জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ৬ মাসেই সরকার দেখাতে পারেনি। এটা হচ্ছে প্রত্যাশা এবং প্রাপ্তির ফারাক। এবং আপনারা জানেন যে আমরা এই দেশটাকে আমরা যে মানবিক মর্যাদা, সাম্য এবং সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটা তো চেতনাধারী স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শুধু এটাকে বিক্রি করেছে, কিন্তু তারা এটা করে নাই। কিন্তু আমি মনে করি ২৪ আমাদেরকে চেতনা জাগিয়েছে, এবং এই স্পিরিটটা আমাদের ধারণ করতে হবে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু সেটা তো জন্য যে এই সরকার সেটা করতে পারে নাই ৬ মাসে, তার যে ব্যর্থতা, এটা হলো তার রাজনৈতিক শক্তি নাই, ১ নম্বর কারণ। ২ নম্বর হচ্ছে এটি স্টেক হোল্ডার অনেক। বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসাবে এটা তারা একটা স্টেক হোল্ডার। এই ২৪-এর যে জুলাই ঘোষণার জন্য ছাত্ররা যে দাবি জানালো কিংবা একটা ডেট দিল, সেটা কিন্তু হইল না, এখন পর্যন্ত হয় নাই। অবশ্যই আমি বিশ্বাস করতে চাই এটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এটা হওয়া উচিত। এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট হওয়া দরকার। এই কারণে এই গণঅভ্যুত্থানটাকে ভবিষ্যতে সংবিধান আমরা এটা কি বলে সংশোধন বলি কিংবা নতুন সংবিধান রচনা করি, পুনর্লিখন বলি, যদিও বিপ্লব হলে পুনর্লিখন হতো, আমরা এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আছে, সেই সংবিধান অনুযায়ী আপনার হচ্ছে কি বলে শপথ গ্রহণ হচ্ছে। যাক, আমি ওই বিতর্কে না গেলাম। সুতরাং এটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এই ২৪-এর যে আকাঙ্ক্ষাকে, এবং সেটা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে সেটা হবে, এটাই আমাদের বক্তব্য। এবং এখানে আমি যে কথাটা বলতেছিলাম, যেটা আমাকে সারোয়ার ভাই আমাকে একটু খেইটা হারাই ফেলে দিচ্ছেন, যে আমাদের আমরা যে উস্কানিটা বললেন আপনি আমাকে প্রশ্ন করলেন যে ৬ মাস পরে কেন, এটার উত্তর ২ দিক থেকে আছে। প্রথম কথা হইলো ফ্যাসিস্ট হাসিনার কোনো অনুতাপ নেই, অনুশোচনা নেই, ক্ষমা চাওয়ার কোনো মানসিকতা নেই। আল্লাহ পাক কোরআনে বলছে যে তুমি তওবা করো এবং তোমার অনুশোচনা বোধ করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুতরাং সেইটা তো কোনো দিকে এবং আল্লাহ পাক কোরআনে বলছেন ক্ষমা বড় মহত্বের লক্ষণ, কিন্তু এদের তো কোনো অনুশোচনা নেই। সুতরাং এদের কিভাবে ক্ষমা করবেন? ক্ষমা করার কোনো স্কোপ নেই। এর আগেও তো উনি বক্তব্য রেখেছেন, সেখানেও তো ওনার অনুশোচনা ছিল না, তো হঠাৎ করে এই বক্তব্যকে কেন আমরা এত ইম্পর্টেন্ট ধরে নিলাম? আধিপত্যবাদী ভারতের দ্বারা প্রভাবিত হয়ে যেখানে এই সরকারের সাথে তারা এখনো সম্পর্ক স্বাভাবিক করতে পারেনি, পাশাপাশি জনগণ টু জনগণ, পাবলিক টু পাবলিক যে সম্পর্ক তৈরি করার কথা ছিল সেটা ভারত সেটা করে নাই। আমাদের নদীর হিসাব, অসম বাণিজ্য নীতি, বিভিন্ন কারণে সীমান্ত সমস্যা ইত্যাদি ইত্যাদি কথা এখানে বিজ্ঞ আলোচকরা সবাই জানেন
ভারত সেটা করে নাই। সুতরাং আমাদের মূল কথা হচ্ছে যে বিপ্লব বলি আর এই গণঅভ্যুত্থান বলি, এটাকে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে এই আধিপত্যবাদী বিরোধী শক্তি সমূহ আমরা যারা আছি আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, কেউ জাতীয়তাবাদী রাজনীতি করতে পারে, কেউ ইসলামিক রাজনীতি করতে পারে, কেউ বৌদ্ধপন্থীর রাজনীতি করতে পারে, কিন্তু আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমরা আমরা সেখানে একটা ঐক্যমতের ভিত্তিতে আমরা সামনে আগাবো। আমরা একটা নির্বাচনের দিকে যাব, যৌক্তিক নির্বাচন সংস্কারের ইয়ের মধ্য দিয়ে। কারণ এই ঐক্য যদি না থাকে, আজকে দেখেন ভারতে বসে শেখ হাসিনা যেটা করছে, ভারতের ইয়েতে ভারত কি বলছে, তাদের সেনা প্রধান আমাদের সেনা প্রধানের সাথে স্কাইপিতে যখন মিটিং করে তখন দেখায় যে ওই ইয়েতে কি বলে সেই আত্মসমর্পণের দৃশ্য ফটো পিছনে রেখে তারা দেখাইছে, এবং তারা বলতেছে বিজয় দিবস তারা পালন করে। আমাদের এটা আমাদেরকে যেখানে আমরা বিজয় দিবস বলি, তারা বলে এটা তাদের পাকিস্তানের বিরুদ্ধে বিজয় দিবস ইত্যাদি। তারপর তারা যখন বলে যে একটা সেনা প্রধান বলে যে, কিংবা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন বলা হয় যে নির্বাচিত সরকার যখন আসবে তখন সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। এই কথাগুলি কিন্তু দুই পক্ষের সম্পর্ককে কিন্তু এটাকে কি বলে ফারাক করে দেয়, উত্তেজিত করে তোলে। যদিও আমি বিশ্বাস করি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা কথা বলবো, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, আমরা সবসময় যুদ্ধ চাই না। পাশাপাশি এই নতজানু পররাষ্ট্রনীতি কিংবা লেন্দুকদর্জির যে স্বরূপ আমরা শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার মধ্যে দেখেছি, সেইটার থেকে তো ভবিষ্যতে প্রশ্নে আসে না। তাই আমি যেটা বলতেছি যে এই যেটা হলো এই 5ই ফেব্রুয়ারি যে ঘটনা 32 নম্বরের এটা তারা একটা হাসিনার একটাই করলো, আমাদের আবেগ থাকতে পারে, আমাদের ছাত্র জনতার আবেগ থাকতে পারে, আমরা কেন সেই চক্রান্তে পা দেব, আমাদের বিবেক বিবেচনা দিয়ে আমরা সেটা করা উচিত। আপনি দেখেন আজকে আপনি খুললেই দেখবেন, নিশ্চয়ই দেখেছেন, কর্নেল মুস্তাফিজ ভাই, সরোয়ার ভাই দেখেছেন, আজকে মাহফুজ আলম সাহেব কি বলতেছে, আজকে যেটা আমি দেখলাম, দেখছে যে কথিত আন্দোলনের নামে কিংবা মবের নামে এখন থেকে যদি কোনো কিছু উদ্যোগ না হয় তাকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। হয়তো উনি উপদেষ্টা হিসেবে কথাটা বলেছেন, এবং এই কথা বলে রাষ্ট্রকে অকার্যকর করা কিংবা ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তাহলে আজকে মাহফুজ আলম যখন এই কথা বলে তখন মেসেজটা কিন্তু অন্যরকম আসে, এবং সেখানে লাস্টে সে কোরআনের আয়াত দিয়ে যেটা বলছে, বাংলাটা আমি বলে দিই, জুলুম করা থেকে বিরত থাকুন, না হলে আপনাদেরকেও আপনাদের উপর জুলুম অবধারিত ভাবে আপনাদের উপর বর্তাবে। এই যে কথাগুলি, এবং ডেভিল হান্টের যে অপারেশনটা যেটা করা হয়েছে, এখন আমার প্রশ্ন, ডেভিল হান্টের অপারেশনে টার্গেট কারা? এখানে কি ব্যাংক লুটেরা যারা ছিল তারা, না যেটা মুস্তাফিজ ভাই বললেন যে শুধু কি যারা এখানে করছে তারা, নাকি দল মতের বিশেষে মানে সবাইকে? এটাই কি মানে ডেভিল হান্ট, যেহেতু গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে ডেভিল হান্ট, তো সেখানে আওয়ামী লীগের দোষরদের কথা বেশিরভাগ বলা হচ্ছে, বা আওয়ামী লীগ যারা করে, কিন্তু আমরা আমি আপনাকে বলি, আওয়ামী লীগের দোষর ধরতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা এখন চাঁদাবাজি, দখলবাজি কিংবা যারা করছে, সে যে দলেরই হোক, আজকে তাদেরকে কি আপনি ধরবেন না? আপনি কি তাদেরকে ধরবেন না? আজকে মাইক্রোফোন অফ করা মুস্তাফিজ ভাই, আপনার মুস্তাফিজ ভাই কি যদি বলতে যাচ্ছেন? মুস্তাফিজ ভাই অন করে। সরি, আমি জাস্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে মেইন স্পিরিটটা হচ্ছে, যেহেতু যে গাজীপুরের ঘটনা ঘটেছে এবং ভারত থেকে উস্কানি দিচ্ছে, এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকরা বলতেছে তারা নাকি গেরিলা একটা সংগঠন তৈরি করবে, তারপর করবে। সো মেইন থিমটা হচ্ছে দে আর দ্য ডেভিল, দেশকে আনরেস্ট একটা সিচুয়েশন তৈরি করে, দে আর দ্য ডেভিল। সো এইটাই হচ্ছে মেইন থিম। ধন্যবাদ। না না, আপনি আপনার সাথে একমত, এই মেইন থিমটার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু পাশাপাশি জনগণের প্রত্যাশা, যেখানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, আমরা 32 নম্বর ভাঙি, যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার নিম্নগতি, এই অবস্থায় সেখানে কি রাষ্ট্রপতি চুপ্পু কি ডেভিল এর পর্যায়ে পড়ে না? না না, আমি সেটা আসতেছি আপনার বলতে চাচ্ছি। আমার কথা হলো কি, আজকে মুস্তাফিজ ভাই একটা কথা বলছে যে বিপ্লবের কিংবা গণ অভ্যুত্থানের যে স্ট্রেংথ ছিল, আমাদের শক্তির জায়গাটা ছিল, সেটা আজকে আবার দুর্বলতার জায়গায়, উইকনেসের জায়গায় যে পরিণত হচ্ছে, এবং সেই কারণে আজকে এই উইকনেসটাকে ওভারকাম করতে হলে আমি একমত যেটা মুস্তাফিজ বললেন, যে আমাদের কিংবা গভর্নমেন্ট যেটা করছে ডেভিল হান্ট তখনই সাকসেস হবে, ওইটা 1 নম্বরে রেখে। পাশাপাশি এখন যেটা চলতেছে, আপনি দেখেন মানুষ কি বলে জানেন, যে সেনাবাহিনী আমাদের গর্বের বাহিনী, আপনি তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছেন, আপনি
32 নম্বরে যখন গেছে জনগণ তাকে এক গ্রুপ গেছিল, যাওয়ার পর ভুয়া ভুয়া বলে তাদেরকে তাড়িয়ে দিছে। মানলাম সেনাবাহিনী কৌশলগত কারণে সেখানে উপস্থিত হয়ে যাতে কোনো সিনকেট না চলে আসছে, কিন্তু এটা কিন্তু ভালো মেসেজ ক্যারি করে না। এটা জনগণ তাহলে ভাববে যে তাহলে এই জনগণ 111 সরকারকে যতটা ভয় পাইতো, ইয়ে আপনার রাস্তায় গাড়ি ফেলে দিছে, বাইরে টাকা ফেলে দিছে, এই সরকারের সময় আমরা যেখানে আমরা মনে করি সেনাবাহিনী আমাদের 71-এর মুক্তিযুদ্ধে ভূমিকা রাখছে, এই সেনাবাহিনী আজকে 7ই নভেম্বরে আমি শহীদ জিয়া রাষ্ট্রপতির সাথে রাজনীতি করেছি, 75-এর পরিবর্তনের ভূমিকা রেখেছে, 7ই নভেম্বরে ভূমিকা রেখেছে, এই 90-তে ভূমিকা রেখেছে, নুরুদ্দিন সাহেবের ভূমিকার কারণে এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিতেছেন। এই সেনাবাহিনীতে গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, কিন্তু আজকে এই যে 24 তারিখে সেনাবাহিনী যে ভূমিকা করেছে, যে যাই বলুক, আমি জেনারেল ওয়াকারের কিন্তু এটাকে উনি যে যার আত্মীয়ই হোক কিংবা যে কৌশলী লোক হোক, কিন্তু উনি কিন্তু জনগণের বিরুদ্ধে যায় না, এটা তো সত্যি কথা, এটা তো নির্মূল অবস্থান থেকে কথাটা বলতে হবে। কিন্তু তার পরবর্তী এটা কি আজকে অনেকে বলে, এটা কিন্তু আমার কথা মুস্তাফিজ ভাই ভালো বলতে পারবে, মেজর সারোয়ার, আমাদের ব্যারিস্টার সারোয়ার আমার চেয়ে ভালো বলতে পারবে, এদিক চেয়ে তারা বেশি। অনেকে বলে যে এই যে এগুলি করানো হচ্ছে সুপ্ত বাসনা নাকি আছে কোনো কোনো অংশের কোনো কোনো কর্নারের, আমি জানি না, সেটা আমি কোনো প্রমাণ দিতে পারবো না, আমি এটা আপনারা ক্লিয়ার করবেন। তাহলে এগুলি কেন হচ্ছে 5 মাস পরে এখন পর্যন্ত? কেন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর কেন সিভিল এডে পুলিশ তো নাই, পুলিশের মনোবল তো ভেঙে গেছে, কেন আজকে এটাকে করা যাচ্ছে না? ঠিক আছে, ডেভিল হান্ট করলেন, এখন জনগণের প্রশ্নটা আমি বলে দিই আপনাকে, এরা আগামী 1 সপ্তাহ দেখবে, আপনি কালকে 1500 করছেন, আজকেও 1000-এর মতো করছেন, এগুলি অ্যারেস্ট করে যদি একই জিনিস থাকে, এই যে কারণে মাহফুজ আলম যে আজকে স্টেটমেন্টটা করলো, যেটা পড়ে শোনালাম, যে আজকেও তো টিয়ার গ্যাস লাঠিচার্জ হয়েছে শাহবাগে, শিক্ষকরা ছিল, তো এই কয়দিন পর পর আগে দেখছি আয়নাঘর, এখন আমাদের ডক্টর ইউনূস সাহেবের বাসা হয়ে গেছে বায়নাঘর, ওই বায়নাঘরে গিয়ে বায়না ধরে সব ইয়েতে। তো এইটা কিন্তু আজকে আমি যেটা মনে করি যে নির্বাচনের আগে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা না, এটা আপনারা দুইজন আলোচক কিভাবে করবেন, একটা আর্মি প্যাক্ট স্ট্রং একটা গভর্নমেন্ট দরকার, একটা এই ইয়েতে আসিফ নজরুল সহ গং যারা আছেন এদেরকে পরিবর্তন করে স্ট্রং পার্সোনালিটির লোকদেরকে, সেটা সাবেক সেনা কর্মকর্তা হোক কিংবা অন্য ইয়েতে সুশীল সমাজ থেকেও নিয়ে একটা স্ট্রং গভর্নমেন্ট মানে ডক্টর ইউনূসের নেতৃত্বেই, অবশ্যই আমি বলছি না যে এই গভর্নমেন্ট পরিবর্তনের কথা বলছি না, একটা ক্যাবিনেট রিশাফল করে একটা স্ট্রং গভর্নেন্সের জায়গায় আসুক, এবং আমি মনে করি প্রয়োজনে ইমার্জেন্সি দিয়ে আগামী 1 বছর কোন রাজনীতি, ঘরোয়া রাজনীতি থাকতে পারে, ইট শুড বি স্টপড অল দ্য অ্যাক্টিভিটিস, লেট দ্য গভর্নমেন্ট গোজ অ্যান্ড যেটা আজকে সংস্কারের যেগুলি আনা হয়েছে এগুলি স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে, যেগুলির মধ্যে ঐক্যমত আছে এগুলি তো 6 মাসে এগুলি বাস্তবায়ন করা সম্ভব, যেগুলিতে ঐক্যমত নাই সেগুলির ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত যে নেক্সট পার্লামেন্ট করবে। এবং আপনি জানেন যে সংস্কারগুলি করা হয়েছে, সেই সংস্কারগুলি আমি পরে আসতেছি, আমি বলবো না, খালি একটু বলে শেষ করি যে ইমিডিয়েটলি এই যে 15 তারিখের দিকে যে বসবে, সেটা বসে কিন্তু ইমিডিয়েট কিন্তু এই যে এই সরকারকে বলতেছে অনেক কিছুই করতে পারে নাই, আপনার যেগুলিতে ঐক্যমত আছে এগুলি ডিক্লেয়ার করে দেখ সবাই মিলে যে হ্যাঁ এগুলিতে একমত, যেগুলি পার্লামেন্ট লাগবে না, যেসব রিফর্মের জন্য আপনি যদি, আমি মনে করি যে মিনিমাম যেটা বিএনপিও বলে যে ন্যূনতম সংস্কার লাগবে, সেটা নির্বাচন সংস্কারের ক্ষেত্রে। এখন আমরা যে ডিসেম্বরে যদি নির্বাচন করতে যান, আজকে ডক্টর ইউনূসও বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন, আমার প্রশ্ন এই ডিসেম্বরের নির্বাচনটা কিভাবে করবেন? আপনার যে ডিসেম্বরের নির্বাচন যদি করতে পারেন ভালো, নীতিগতভাবে সমর্থন করি, কিন্তু বাস্তবতা তো দেখতে হবে, সেটা হলো আপনি বড় সংস্কার না হয়ে পরে করলেন, এটা চলমান প্রক্রিয়া। তো এই সংস্কার করতে হলে তো আপনাদের তো এই যে আইনি বন্দোবস্ত ইয়েকে দেওয়া দরকার, নির্বাচন কমিশন, সেটা দেওয়া হয় নাই। 1, 2 নম্বর হলো নির্বাচনী প্রসেস, ভোটার তালিকা, এখন তো ভোটার তালিকা না, এখন ভোটার রেজিস্ট্রেশন, এটাকে চূড়ান্ত করতে হবে, এবং তারপরে আপনার নতুন দলকে নিবন্ধন করার যে আইনটা, এটাকে ফাইনাল করতে হবে। এটার জন্য একটা লিড টাইম দরকার, সেটা যদি ডিসেম্বরের মধ্যে, আমার মনে হয় না করতে পারবে, যদিও আমি সবগুলি টকশোতে বলছি এই সরকার ইচ্ছা করলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচনটা করে ফেলতে পারে, করা সম্ভব। তো আমার কথা হলো কি, সেটা হলো একটা রোডম্যাপ, তারা আগামী এই 15 তারিখে যেটা বলবে, বসে যেগুলি এই করা একটা রোডম্যাপ যদি দিয়ে দেয় যে আমরা এই কাজগুলি এই সময়ের মধ্যে করব এবং এর মধ্যেই হবে। তার আগে জনগণ কিন্তু, লাস্ট কথা যেটা আমার এ বলে শেষ করতে চাই, এরপরে মুস্তাফিজ ভাই, সারোয়ার ভাই আরো বলবেন, যে তারা কিন্তু এই ডেভিল হান্ট করেন আর নির্বাচন দেন, তারা কিন্তু এই জিনিসপত্র রোজ আসছে, জিনিসপত্রের দাম কমাতে
কমাইতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হইতে হবে, এটা জনগণ দৃশ্যমান দেখতে চায়। এটা হলো মূল কথা। ধন্যবাদ সবাই।